যে অভিনেত্রী কোয়েল মল্লিক তিনি নাকি সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন, এবং তার সাথে দেব আছেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন। কোয়েল মল্লিককে নিয়ে যদি কথা বলি, বসো একটু চা খাও, তারপরে হঠাৎ করে ঘুম থেকে উঠেই দেশ সেবা এবং জনসেবার জোয়ার ভেসে এলো তার মনে। হঠাৎ করে তার দেশ তো ছেড়েই দিলাম, কিন্তু আমরা যদি ধরি যে নিজের পাড়ার মোড়ে যে জলটা ডিঙিয়ে ও পাড়ের মানুষের সেবাটা কিভাবে করবেন, সেই ব্লুপ্রিন্টটা রেডি কি ছিল ওনার কাছে যখন তিনি সাংসদ পদে মনোনয়নপত্র জমা দিতে এসে বলছেন, হাই মানুষের জন্য সেবা করতে চাই, দেশের সেবা করতে চাই। আমি কোনো ব্যক্তিকে এই ভিডিওর মাধ্যমে উদ্দেশ্য করে তাকে আক্রমণ করছি না। বিভিন্ন নিউজ মিডিয়া চ্যানেলের তরফ থেকে উঠে আসা খবর নিয়ে নিজের মতামত, ব্যক্তিগত মতামত পোষণ করছি। কারণ যে ব্যক্তিটা একজন পছন্দের অভিনেত্রী ছিলেন, সেই ব্যক্তিটাকে নিয়ে যখন কিছু মানুষজন বা বিভিন্ন সাধারণ মানুষরা যখন ফেসবুকে ট্রোল মিম করে, একটা দেখলে খারাপ লাগে। সেই ভালো লাগা যখন খারাপ লাগায় পরিণত হয়, সেটার আক্ষেপ নিয়ে আমার এই ভিডিওটা বানানো। সেই জন্য আমার এই ভিডিওর প্রথমে মনে হলো ডিসক্লেইমার একটা দিয়ে দেওয়া দরকার, যে কোনো উদ্দেশ্যপ্রাণিতভাবে আঘাত করা বা মানহানি করা এই ভিডিওটা আমার সেই উদ্দেশ্যে বানানো নয়। তো কোয়েল মল্লিক উনি একটা লজিক দিয়েছিলেন। তিনি কী লজিক দিয়েছিলেন? বলেছিলেন, আমি মানুষের সেবা করতে চাই, দেশের সেবা করতে চাই, এবং ওনাকে নাকি সিলেক্ট করা হয়েছে তার জন্য, এবং তাতে নাকি তিনি খুশি। তবে এখানেই একটা প্রশ্ন জেগেছিল, যখনই তিনি মনোনয়নপত্র জমা দিতে গিয়ে এই কথাটা বলেছিলেন, সেখানে বাবুল সুপ্রিয় থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিকে দেখতে পেয়েছিলাম আমরা সেই দিনকে। তো প্রশ্নটা একটাই, যে কী দেখে তাকে রাজনৈতিক ক্যারিয়ারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ করা হয়েছিল? ঠিক কী দেখে? একটা অভিনেত্রী সে অভিনয় করতে এসেছে, যাকে জনগণ আশীর্বাদ করে ভালোবাসা দিয়ে মানে জায়গা দিয়েছিল দর্শক মনে, আর সেই জনপ্রিয়তাকে টার্গেট করে ভোটের প্রচার হবে, সেই যোগ্যতার বিচারে কি তাকে রাজ্যসভার মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল? জনগণের অ্যাকসেপ্টেন্স ছাড়া এবং ওনার অভিনয় ছাড়া এখানে ওনার রাজনৈতিক ক্যারিয়ারে এন্ট্রি নেওয়ার কী যোগ্যতা আছে, সেটা নিয়ে বিস্তর প্রশ্ন জাগে। তবে এখন পাবলিক যে রিয়াকশানগুলো দিচ্ছে, পাবলিক রিয়াকশন দিচ্ছে যে এমনিতে তো যখন থেকে তিনি এই প্রচারটা করলেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, মানে প্রচারটা করেননি, মানে ঠিক যখন তো মিডিয়া, দেখো মিডিয়াকে তো দোষ দিলে হবে না, মিডিয়াটা যেটা শোনে, যেটা খবর করে, সেটাকেই বড় করে হেডলাইন প্রকাশ করে, এটাই তো। তো কোয়েল মল্লিক যখন রাজ্যসভা সাংসদ পদে মানে যোগ দেওয়ার জন্য রাজি হয়েছিলেন, তার মানে খবরটা উঠে এসেছিল, তারপরেই তারা নিউজ মিডিয়ায় পাবলিশ করেছিল। তারপর আমরা কোথাও গিয়ে ভাবছিলাম এটা কি সত্যি, তারপর দেখলাম না, ঘটনাটা সত্যি। তো এই যে পাবলিক তখন যে কোয়েল মল্লিক, দেখো কোয়েল মল্লিক, শুধু কোয়েল মল্লিক কেন, আমরা যদি বিভিন্ন সেলিব্রিটিদের দিকে তাকাই, অনেকেই বেশিরভাগ মানুষের জনহিতকর সেবা কতটা করেছেন আমাদের ঠিক জানা নেই। তবে আমরা কোথাও গিয়ে মেনে নিয়েছিলাম না, তাদেরকে আমরা সিনেমার পর্দায় দেখি কি টিভির পর্দায় দেখি, ছোটোবেলা থেকে দেখে এসছি, বা আমাদের মা বাবারাও দেখছে, আমাদের একটা মনোরঞ্জন দিয়ে এসেছে, বিনোদন যাই হোক, আমরা সেই হিসেবে তাদেরকে পছন্দ করি। হ্যাঁ, আমরা কোথাও গিয়ে তাদেরকে চাই যে আজকের দিনে ফেসবুকে তারা দু চারটে কথা সাধারণ মানুষদের জন্য হয়ে লিখুক, কিন্তু সেটা যখন তারা করে না, তাতেও সাধারণ মানুষ মেনে নিয়েছিলেন যে না থাক, দরকার নেই, তারা যখন অভিনয়টা নিয়ে আছে অভিনয়টা নিয়েই থাকুক, তাদের পেশাটা নিয়েই থাকুক। কিন্তু যখন একজন ব্যক্তি সাধারণ মানুষের জন্য কোনো প্রতিবাদ করেন না, সাধারণ মানুষের বিপদে কোনো কথা বলেন না, তারা কি করে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা যোগ্যতায় একেবারে রাজ্যসভার মানে সাংসদ হয়ে যাচ্ছেন কি করে? তখনই প্রশ্ন জাগে যে এমনটা কি করে হয়। তখন তো পাবলিক তো একবারে ঘৃণা ছড়িয়ে দিয়েছে, যাতে আনফলো করছে। যেই মানে যারা কোয়েল মল্লিককে ঘৃণা করতো না, তারা ভাবতো যে না সবার থেকে আলাদা, এ কোনো ডিভোর্সের কেসে নেই, এর একটা আদর্শ মেনটেন করে, পোশাক আশাক থেকে শুরু করে যে কোনো কিছু। যেহেতু রঞ্জিত মল্লিককে তারা ভালো ব্যক্তিত্ব বলে মনে করে, আমরাও মনে করি, ঠিক আছে, কিন্তু সেই ব্যক্তি যখন একজন রাজনৈতিক প্রার্থী হয়ে যায়, তখন তাকে নিয়ে মানে আর ভালো বলার জায়গাটা থাকে না, এটাই আমরা দেখতে পেলাম। তো আমি সেটাই বলতে চাইছি যে সেলিব্রিটির কাজ হচ্ছে শিল্প সৃষ্টি করা, সেটাই থাক, মানুষের হয়ে কাজ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কিন্তু সেটা যখন করে না, তাহলে রাজনৈতিক প্রার্থী হওয়ার যোগ্যতাটা কোথা থেকে আসে? আমি আবারও বলছি, এই ভিডিওর মাধ্যমে কাউকে ব্যক্তিগত আঘাত বা আক্রমণ করছি না। অনেকেই যেমন শুভশ্রী গাঙ্গুলি ঘটনা থেকে শুরু করে মেসি কাণ্ড থেকে শুরু করে অনেকেই ফ্যামিলি নিয়ে কথা বলে, অ্যাটাক করে, হুমকি ধামকি, এটা কিন্তু আমার ধাঁচে আসে না। কিন্তু আমি একজন সাধারণ দর্শক হিসেবে, আমি একজন মানে জনগণ হয়ে
আমি একজন নাগরিক হয়ে আমি তো এই প্রশ্নটা তুলতেই পারি, কারণ সাংবিধানিক ভাষায় একজন ব্যক্তির তার ভালো মন্দ মতামত প্রকাশ করার অধিকার আছে। দেখুন, কোয়েল মল্লিককে নিয়ে তো অনেক কথা হয়েছে, তবে এখন যেটা বলছে যে পাবলিকের রিয়াকশান, যে তার দিদি ভোটে হেরে গেলে কি হাত পা কেটে যায়, যে সেবা করা যায় না, নাকি জনসেবার এক শুধুমাত্র এমএলএ বা এমপি হলে প্রোফাইল লগ ইন করতে হয়, নাকি এমপি এমএলএ ছাড়া বা ভোটে হেরে গেলে সেই প্রোফাইলটা লগ ইন করা যায় না, কোনটা? আপনাদের পকেটে বা আপনাদের কাছে যে অর্থ প্রতিপত্তি থাকে তা দিয়ে খুব সহজেই আপনারা অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস বা ত্রাণ সামগ্রী দিয়ে মানুষের যে কোনোভাবে উপকার আপনারা করতেই পারেন। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ সত্যি আমি মানুষের জন্য দেশ সেবা করতে চাই বা মানুষের সেবা করতে চাই, হঠাৎ করে রাজ্য ছেড়ে দেশের সেবা করতে নেমে পড়লেন, কোনো একদিন মনে হলো হঠাৎ করে আপনারা এই কথা বলছেন, তাহলে মানুষ তো টোলমিম করবেই। আর যখনই তারা টোলমিম করবে তখন তাদের দোষ হয়ে যাবে, তাই না? এটাই হচ্ছে আসল কথা। তো এই যে আমি যেটা বললাম যে ত্রাণের প্যাকেট বা অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস, এটা করতে কিন্তু কোনো ব্যালট বক্সের প্রয়োজন হয় না, মানুষ ভালোবাসাটা মন থেকেই অলরেডি দিয়ে দেয়। এবারে আমি একটা কথা বলি যে সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও ইভেন্ট মানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও একটা ট্র্যাজেডি ফিট। যেমন তারা শুধুমাত্র সিনেমার ট্রেলার নিয়ে বলেন এই সিনেমার ট্রেলারটা দেখুন, এই সিনেমাটা আপনাদের কাছের পেখে গিয়ে দেখুন, বা আজ এই ইভেন্টে গেলাম, লুক অফ দ্য ডে, ইত্যাদি ইত্যাদি। এইসব পোস্ট তারা সোশ্যাল মিডিয়ায় করে থাকে। কিন্তু সোশ্যাল মিডিয়া তাদের যে এত ফলোয়ার, তারা যখন একটা অনুপ্রেরণামূলক মানুষ, তাদের নিশ্চয় সমাজের প্রতি দায়বদ্ধতা আছে যে না, হ্যাঁ দেখো আমি বলছি না যে এমন কিছু করো যাতে তোমাদের কাজ কেড়ে নেওয়া হয়, কাজ চলে যায়। আপনি ধরুন একটা সোশ্যাল মিডিয়ায় দুটো কথা লিখলেন যে আজকে সাধারণ মানুষের উপর যেটা হলো সেটা আমি ব্যথিত, যদি সরকার যদি যদি এইটা ভাবেন তাহলে ভালো। এই দুটো কথা লিখতে আপনাদের কী কষ্টটা হয়, এতে আরও সাধারণ মানুষ আপনাদেরকে সাদরে বরণ করে নিত, কিন্তু আপনারা সেটা করেন না। আপনারা শুধুমাত্র সিনেমার প্রচার, লুক অফ দ্য ডে, ফটোশ্যুট, হ্যানা তানা এইসবই করে থাকেন। তাহলে হঠাৎ করে কোথা থেকে রাজ্যের সেবা দেশ সেবা চলে আসে আমাদের ঠিক মাথায় ঢোকে না। তো বাস্তব সমাজ যখন জ্বলছে, যেমন আরজিকর ঘটনা, তখনই আপনাদের কি দেখা যায়, পিন ড্রপ অফ দ্য সাইলেন্স মোডে দেখা যায় আপনাদেরকে। এবার পাবলিক যখন মিম বানাচ্ছে যে আপনি নিজে একজন নারী, অথচ নারীদের সুরক্ষা নিয়ে এমন একটা কোনো কিছু পোস্ট বা নেটওয়ার্ক আপনাদের থাকে না, কিন্তু সিনেমার প্রমোশনের সময় একেবারেই 5G স্পিড চলে আসে, বা দ্যাটস গ্রেট। তো বিনা প্রতিদ্বন্দ্বিতা রাজ্যসভা সাংসদ, এটাকে নিয়ে যদি আমি মদন মিত্র ডায়লগের কথা বলি, ও লাভলি চিত্রনাট, অভিনয় স্ক্রিপ্ট মুখস্থ করা, আর দেশের আইন শৃঙ্খলা কানুন শাসনতন্ত্র পড়া, বা মানুষের জনহিতকর কল্যাণমূলক কাজ করা, বা পার্লামেন্টে সাধারণ মানুষের হয়ে বক্তৃতা রাখা, এইগুলো কিন্তু এক নয়। এগুলোর জন্য কিছু পড়াশোনা, আইন কানুন জানা, ন্যায় বিচার নিয়ে পড়াশোনা, বা আমার তো মনে হয় এখনকার দিনে রাঘব চ্যাটার্জি প্রশ্নটা তুলেছিলেন যে সাংসদ হতে গেলে সেই পা থেকে বা কোনো এমপি এমএলএ হতে গেলে তাকে কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, হওয়াটা উচিত। এটা যদি করা হতো তাহলে আমার মনে হয় না কেউ, বা যদি মানুষের জনকল্যাণমূলক কাজ যতটা করবে সেই হিসেবে তাকে পয়সা দেওয়া হবে, বা যদি বলা হয় যে মানুষের দেশ সেবা বা মানুষের জন্য সেবা যদি করতে হয় তাহলে ফ্রিতে করো, তাহলে অর্ধেক মানুষ কোনো দিন রাজনীতিতে আসবে না। আমি লিখে দিতে পারি, যদি ফ্রিতে যদি মনে হয় যে মানুষের সেবা করার কথা বলা হয়, যে যদি দেখা হয় যে খুব মানুষের সেবা করছো তারপরে সরকার থেকে তোমাদের বেনিফিট দেওয়া হবে, তাহলে অর্ধেক মানুষ আসবেই না রাজনীতিতে। মানে মানুষ কী জন্য রাজনীতিতে আসছে, আসলেই দেশ সেবা না আসলেই অন্য কিছু, সেটা কিন্তু সব জনগণ বোঝে। তাই জনগণকে এটা বলে মিডিয়ার মাধ্যমে যে না আমাকে সিলেক্ট করা হয়েছে, এত বছর ধরে অভিনয় করছি না, আপনাদের কোনো চরিত্র অফার করা হতে পারে, কিন্তু রাজনৈতিক ক্যারিয়ারে হঠাৎ করে একটা পদ পেয়ে যাওয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এটা সম্পূর্ণ আকাশ পাতাল তফাৎ। এসব বলে জনগণকে বোকা বানানো খুব কঠিন যে মানুষের সেবা করতে চাই বা দেশের সেবা করতে চাই। এবার যদি আমি কথা বলি রঞ্জিত মল্লিক বাবুর কথা আমি আসছে, তার আগে বলি এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা সিট পেয়ে ভাবছে কেল্লা ফতে, বা রাজনৈতিক ক্যারিয়ারে এসে তারা ভাবছে একেবারে কেল্লা ফতে, কিন্তু ওটার জন্য কপাল লাগে। কিন্তু দেশ সেবা করতে গেলে, মানুষের কাজ করতে গেলে বা মানুষের ভালোবাসা পেতে গেলে মেরুদণ্ড থাকা চাই আর পড়াশোনা করা চাই। এসে দুমদাম করে প্রচারে যেতে হাই 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 খেলা হবে এসব করলে হয় না, ঠিক আছে? আপনি একটা দলের বিভাজনে চলে যাচ্ছেন তখন, তাহলে আপনি যখন একটা সময় অভিনেত্রী ছিলেন, পছন্দের মানুষ ছিলেন, তখন সব দলের মানুষরা আপনাকে সাপোর্ট করতো,
যাই হোক, এটা নিয়ে বারবার বলে এসেছি, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তবে এই যে চরিত্রাভিনয় আর বাস্তব রাজনীতি এক নয়। রঞ্জিত মল্লিক ভারতে এবারে বেল্ট প্যান্ট নিয়ে যদি কথা বলি, বেল্ট প্যান্ট রঞ্জিত মল্লিক, আমরা রঞ্জিত মল্লিক মানে অন্যায়ের বিরুদ্ধে ফাটাফাটি প্রতিবাদ দেখতে পেতাম, চাবুক ডায়লগ। বাস্তবে যখন সাধারণ মানুষের উপর অত্যাচার হয় তখন বাস্তব জীবনে তিনি বেল্ট তো বার করা দূরের কথা, তিনি একটা আওয়াজও তোলেননি। অথচ এই যে বেল্টম্যানদের আওয়াজটুকু থাকে না, বালিশের খাঁজে হয়তো লুকিয়ে থাকে তাদের সেই বেল্টম্যানের আওয়াজ। বেল্টটা কোথায় থাকে তখন? তো রঞ্জিত মল্লিক বাবু, আমার একটা কথা মনে পড়ে, যেদিন তিনি ভোট দিতে এসেছিলেন এই 2026-এরই ফ্যামিলি নিয়ে, তখন তিনি আক্ষেপ প্রকাশ করেছিলেন যে অবৈধ ভোটার বাদ চলে গেছে বলে। তিনি বলছেন এবারে এত বছর ধরে ভোট দিচ্ছি, 60 বছর ধরে, কিন্তু আমার এত কষ্ট হয়নি এবারের মতন, কারণ এবারে অনেক ভোটার বাদ চলে গেছে। হ্যাঁ, আমি মানছি তার মধ্যে হয়তো অনেক বৈধ ভোটারও বাদ গেছে, সেটা পুরোপুরি সরকারি বা পুরোপুরি সিস্টেমের ব্যাপার, সেখানে সেটা নিয়ে কথা বলার দৃষ্টতা আমার নেই। তবে তিনি বলতেই পারেন যে হ্যাঁ সত্যি বৈধ ভোটার বাদ চলে গেছে, তাতে তিনি কিন্তু আগে কখনো আপনি রঞ্জিতবাবুকে দেখেছেন যে সমাজের বুকে যখন অন্যায়গুলো ঘটে যাচ্ছে তখন তিনি একটা প্রতিবাদ করছেন, না আমি এই ব্যাপারটায় খুব কষ্ট পাচ্ছি, ব্যথিত হচ্ছি, এটা না হলেই ভালো হতো, এমন কথা কিন্তু আমরা বলতে দেখিনি রঞ্জিত বাবুকে। তাহলে কি করে তিনি শুধুমাত্র ভোটার লিস্ট বাদ চলে যাচ্ছে সেটা নিয়ে কথা বলতে পারেন? তাহলে আজকে আমরা সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্নটা রাখতেই পারি যে যদি এই প্রশ্নটা হয় তাহলে এই অন্যায়গুলোর সমাজের বাকি ঘটে যাওয়া অন্যায়গুলো নিয়ে এই আক্ষেপ প্রকাশ বা কষ্ট পেতে দেখা যায় না কেন? দেখো, স্ক্রিনের হিরোটা কিন্তু আসল হিরো নয়, আসল হিরো হচ্ছে তারা শুধু দর্শক, যারা কষ্টার্জিত অর্থ দিয়ে, চুরি করা টাকা দিয়ে নয়, কষ্টার্জিত অর্থ দিয়ে সিনেমা তাদের দেখেছে, তাদেরকে ভালোবাসা দিয়েছে বলে তারা আজকে দর্শক মনে জায়গা পেয়েছিল। কিন্তু সেই দর্শকদের সঙ্গে তারা প্রচুর পরিমাণে বিট্টে করছে, নিজেদেরকে হাসির খোরাক মনে করছে। তবে একটা কথা কি জানেন তো, জনগণের অভিশাপ বলে কিন্তু কথা আছে, যারা কষ্টার্জিত অর্থ দিয়ে ওপরে তুলতে পারে তেমনি তারা অভিশাপ দিয়ে একেবারে নিচে টেনে নামিয়ে দিতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে পাপ বাপকে ছাড়ে না। আজকে যে দুর্দশাগুলো আমরা দেখতে পাচ্ছি, খবর খুললে একে একে এই, তো আপনারা সবই জানেন সব কিছু, তা সত্ত্বেও জেনে শুনে আপনারা এই রাজনীতিতে নামতে এসেছেন হঠাৎ করে। মানুষ কিন্তু সবই বোঝে। তো আমার একটা কথা হচ্ছে যে এখন চারিদিকের ক্ষোভ, মান সম্মান বাঁচাতে যে পদত্যাগ, এই নাটক, মান সম্মান ডুবে গেলে আর সেটা ফিরে পাওয়া যায় না। এবার বাকি তোমাদের কি অপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় বৈথালি সিনেমিডিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।